মর্নিং মাম। রোজা মৃদু স্বরে হেসে আবার গাঢ়ভাবে জড়িয়ে নেয় বুকের সাথে। কখন ঘুম ভাঙলো আমার সোনার? আমাকে ডাকুনি কেন? হৃদি মুগ্ধ হয়ে আওড়ালো, তুমি কত সুইটলি ঘুমাচ্ছিলে। আই কুডন্ট রিওয়ার্ড ইট। রোজার বুক ভরে এলো। ও মাথা নুয়ে এলো পাতারি চুমু খেলো বাচ্চার সারা মুখ জুড়ে। হৃদি খিলখিল করে হাসলো। ওর হাসির শব্দে নড়ল দুয়ারের বাইরে দাঁড়ানো মরিয়ম বেগম। এ যাত্রায় নক করলেন দরজায়। এই রুমের দরজা এর আগে কখনো লক হয়েছে? হয়নি তো, আজই প্রথম। তিনি অপ্রস্তুত হয়ে শুধু সময় গুনছিলেন। অবশেষে শব্দ পেয়ে তবেই করাঘাত করলেন। রোজার শব্দ শুনে বিছানা ছাড়ল। হিপ ছোঁয়া সিল্কি চুলগুলো রোদের আলোয় ঝলমল করছে। ওগুলো এলোমেলো ভঙ্গিতে খোপা করতে করতে দরজা খুলে দিল। মরিয়ম বেগম শ্রদ্ধেয় গলায় বললেন, ম্যাডাম শুভ সকাল। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য নামুন, স্যার অপেক্ষায়। রোজা অপ্রস্তুত হয়ে বলল, আমি ব্রেকফাস্ট করব না। রিদিকে রেডি করে দিচ্ছি, ওকে নিয়ে যান। মরিয়ম বেগম ইতস্তত হয়ে জানান, স্যার আপনাকেও নামতে বলেছেন ম্যাডাম। হৃদি তক্ষুনি ছুটে এসে ধরল রোজার হাত। উচ্ছ্বাস নিয়ে ক্রমান্বয়ে তাগাদা দিল। মা, আমরা ফ্যামিলি একসাথে খাবো। মা, আমরা একসাথে খাবো। ড্যাড, মম অ্যান্ড রিদি। ইয়ে, আই এম। লেটস গো। মরিয়ম বেগম নরম দৃষ্টিতে দেখলেন বাচ্চার আনন্দিত উচ্ছ্বাস। দৃষ্টি তুলে যখন তাকালেন রোজার দিকে, ওর চোখ মুখে তখন অসহায়। দীর্ঘশ্বাস লুকিয়ে হৃদিকে নিয়ে ওয়াশরুমে গেল। মরিয়ম বেগম অপেক্ষা করলেন। রোজা বেশি সময় নিল না। বেলা 9টা। হৃদি এখনও কিচ্ছুই খায়নি। এই জন্যই তাড়াহুড়ো করে ওকে তৈরি করে বেরুলো রুম ছেড়ে। ওকে খাইয়ে আবার 11টার ভেতর ওর স্কুলে যেতে হবে সাপ্তাহিক মিটিংয়ের জন্য। এতদিন রোজা অ্যাজ এ ন্যানি হিসেবে উপস্থিত থাকতো, অথচ আজ থেকে ওর মা হিসেবে। এক্ষুনি কেমন এক অনুভূতি হচ্ছে। হৃদি অবশ্য গত রাতে তোতা পাখির মতন বলে গেছে, সবাই জানবে আমারও মা আছে। সবার মতো আমার মাও থাকবে। আই এম সো হ্যাপি। ওকে ঘুম পাড়াতে বেশ কসরত করতে হয়েছে রোজাকে। মেয়েটা পারলে সারা রাত জেগে থেকে গল্প করত, তবে বেশি জেগে থাকতে পারেনি। কিছুক্ষণ কিচিরমিচির করে ঘুমিয়ে পড়েছিল। কি করব বস? এবার ও বউকে পাঠিয়ে দিব। বউটা পিছলে গেছে এবার। ওর অ্যাসিস্ট্যান্ট ঘন ঘন কল করছে। কি খেল দেখাতে চাইছে কে জানে। বলছে হি ওয়ান্টস টক উইথ ইউ। আদিল নির্বিকার মুখে বলে, হি? আইনমন্ত্রী আব্দুল মান্নান। কি করব এটাকে? শান্তর প্রশ্নে আদিল তক্ষুনি জবাব দেয় না। তাকিয়ে রয় নামতে থাকা রোজার দিকে। হৃদিকে কোলে নিয়ে নামার জন্য সিঁড়িতে পা রেখেছে। খোপা করে রাখা চুলগুলো ছুটে পিঠে ছড়িয়ে পড়েছে। যখনই এদিকে চাইছে, কপালে 4-5 ভাঁজ পড়ছে। চোখ মুখ কুচকে ফেলছে। আদিল উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। বড় বড় কদমে চোখের পলকে সিঁড়ি বেয়ে এসে দাঁড়ালো রোজার সামনে। হতবিহব্বল রোজার থেকে কোলে নিল হৃদিকে। হৃদির উচ্ছ্বাস বাড়ে এতে। ড্যাড, ইউ উইল ইট টুগেদার। আদিল সিঁড়ি বেয়ে নামতে নামতে জবাব দেয়। হুম। মেয়েকে কোলে নিয়ে এই ডাইনিংয়ে গিয়ে বসলো আদিল। তার চেয়ারের পেছনেই শান্ত, হাতে ভীষণ সুন্দর একটা ইনভিটেশন কার্ড। আদিল অদূরে স্থির দাঁড়িয়ে থাকা রোজার দিকে চেয়ে তখনকার শান্তর প্রশ্নের জবাবে বলল, কখন করেছে প্রোগ্রাম? রাত 10টা 30 থেকে। রোজাকে অমন একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদি অধৈর্য হয়ে চেঁচালো, মম, আসছো? রোজার সত্য বলতে আর একটা কদমও বাড়াতে ইচ্ছা করছিল না। এই লোকটার আশেপাশে ও যেতে চায় না। গতকালের ভয় ওর মস্তিষ্কে স্পষ্ট হয়ে রেখেছে। মনে পড়লেই রাগ বাড়ছে তত্তর করে। একটা মানুষ কি নির্লজ্জ হতে পারে! আবার অন্যদিকে হৃদির অমন আগ্রহী দৃষ্টিও অবহেলা করতে পারছে না। অনিচ্ছুক হওয়া সত্ত্বেও কদম বাড়ায় অবশেষে। বসতে চাইলেও কিছুটা দূরে। তক্ষুনি হৃদি পাশের চেয়ার দেখিয়ে বলল, মম, এখানে বসো। রোজা দম দিয়ে এগিয়ে গিয়ে বসলো আদিলের পাশের চেয়ারে। স্বাভাবিক থাকার চেষ্টা করলো। অগ্রাহ্য করতে চাইলো পাশের দাম্ভিক শরীরটা। তবে কিভাবে অগ্রাহ্য করবে? হৃদি বাবার কোলে বসে রোজাকেই টানছে, রোজাকেই দেখছে। আদিল খেতে খেতে আলাপ চালিয়ে গেল শান্ত এলেনের সাথে। কি সম্পর্কে কথা বলছে রোজা জানে না। ও অনেকদিন পর ধ্রুবকে দেখতে পেল, হৃদির বডিগার্ড। ওই তো মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে দরজার মাথায়। রোজা এক ফাঁকে বলল, আমি বেরোতে যাচ্ছিলাম। আদিলের কথা থামলো, তাকালো রোজার মুখের দিকে। কেন? কি দরকার? রোজা জেদি চোখে তাকালো। কি দরকার মানে?
ওকে নিজের ইচ্ছেতে বেরোতে পারবে না, বন্দি থাকবে সব সময়? মুহূর্তে চোখ মুখ কালো করে বলল, আমার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাড়ি যেতে হবে। আদিলের খাওয়া শেষ, ন্যাপকিন নিয়ে মুখ মুছে তাকালো মেয়ের দিকে। হৃদি কোল থেকে নামতে চাইছে, ওকে নামিয়ে দিয়ে দাঁড়ালো আদিল। শান্তর হাত থেকে ধূসর রঙা কোট নিয়ে পড়তে পড়তে বলল, দরকার নেই, দুপুরের দিকে সবাই ম্যানেজার আসবে শপিং বুকলেট নিয়ে, যা যা প্রয়োজন অর্ডার দেম, ডেলিভারি করে যাবে বিকেলের মধ্যে। রোজা অসন্তুষ্ট হলো, পুনরায় দৃঢ় গলায় জানালো। আমার গুরুত্বপূর্ণ জিনিসপত্র আনার আছে। আদিল কিছুক্ষণ চেয়ে থাকলো জেদি জেদি মুখখানের দিকে, অবশেষে বলল, আধ ঘন্টার মধ্যে ব্যাক করা চাই গাড়ি। বাকি কথা শুনলো না রোজা, ভোতা মুখে তেরামি করে গেল। আমি রিক্সা নিয়ে একাই যেতে পারবো। থমথমে এক নীরবতা বইল, অনেকটা সময় আর একটাও শব্দ হলো না। শান্তর ঘাম ছুটে গেছে প্রায়। আদিল মির্জার মুখে মুখে এত কথা বলার স্পর্ধা কখনো কারোর হয়েছে? হয়নি। এলেন আর চোখে তাকালো বসের মুখের দিকে। আদিল শুধুই তাকিয়ে আছে, রোজাও অমন নীরবতায় মিইয়ে গিয়েছে। বেশি বলে ফেলেছে কি? আদিল অনেকটা সময় নিয়ে অবশেষে ডাকলো। শান্ত। শান্ত দ্রুত দু কদম এগিয়ে এসে বলে, জি বস। আদিল থমথমে গলায় আদেশ ছড়ে, একটা রিক্সা কিনে নিয়ে আয়, ওটা চালিয়ে ম্যাডাম যেখানে যেতে চায় নিয়ে যা, কাজ শেষ হলে ফিরে নিয়ে আসবি। রোজা চোয়াল ঝুলে আসে। শান্ত ভীষণ উচ্ছ্বাস নিয়ে বলে, ইয়েস বস। তক্ষুনি দ্রুত কদমে বেরিয়ে গেল, যেন আসলেই রিক্সা কিনে নিয়ে আসবে। রোজা আশ্চর্য, হতভাগ, মুখটা হা হয়ে গেছে। ওর থমথম মুখের দিকে আদিল আর তাকালো না, ব্যস্ত কদমে বেরিয়ে যাচ্ছে। পিছনে ছুটেছে এলেন। দুয়ারে ক্লান্তর পাশাপাশি ধ্রুব আছে আজ। ঘণ্টাখানেকের মধ্যে মির্জা বাড়ির ড্রাইভওয়ে পিছে একটা ব্র্যান্ড নিউ রিক্সা চালিয়ে প্রবেশ করেছে শান্ত। একদম দেশি রিক্সা, হলদে রঙের, কালারফুল সব প্লাস্টিকের ফুলটুল ঝুলছে। শান্ত রিক্সাটা বাড়ির সামনে এনে থামালো, চোখমুখ উজ্জ্বল ওর। রোজা তক্ষুনি বেরিয়ে এসেছে হৃদিকে নিয়ে। হৃদির স্কুলের মিটিং সেরে এরপর বাড়ির উদ্দেশ্যে যাবে ভেবেছিল। শান্ত যখন প্যান্টের উপরে একটা নতুন লুঙ্গি পরেছে, তার পুরো লুকটা এমন, চোখে সানগ্লাস, পেটানো শরীরে স্যুট আর নিচে শুভ্র রঙা লুঙ্গি। ও সুন্দরভাবে উঠে বসেছে ফের। রোজা এসে রিকশায় উঠে বসলেই টান দিয়ে বেরিয়ে যাবে এমন ভঙ্গি। অপেক্ষা করতে করতে কিরিং কিরিং শব্দ তুলেছে রিকশায়। রোজা হতভম্ব হয়ে দেখলো ওই দৃশ্য। কিছুক্ষণ ও একটা শব্দ করতে পারলো না। রাগে রাগে দুঃখে ওর কান্নাই পেল। সবগুলো একই গোয়ালের গরু, তার জীবন জাহান্নাম করতে শপথ নিয়েছে যেন। চোখ রাঙিয়ে হনহনিয়ে গিয়ে উঠলো গাড়িতে। ওই রিক্সাওয়ালাকে নিয়ে বেরোলে মানুষ তাদের পাগল ছাড়া আর কিছুই বলবে না। শান্ত বোধ হয় কিছুটা নিরাশ হলো। বেচারা আর চোখে গাড়ির দিকে চেয়ে নেমে এসে এক টানে খুললো লুঙ্গিটা। দীর্ঘশ্বাস ফেলে লুঙ্গিটা স্বপনের হাতে ধরিয়ে দিল। রিক্সাটা বেঁচে দিস না, থাকুক আজকের জন্য, ফিরে এটা চালাবো। দেখি চারটা খ্যাপ মেরে কয়েকটা পয়সা কামানো যায় কিনা। স্কুলের বিস্তৃত সদর দরজা খোলা হয়েছে দুধার দিয়ে। সদর দরজার বাইরে দুটো গাড়ি অপেক্ষারত অনেকটা সময় যাবত। ধ্রুব সহ আরও কয়েকটি বডিগার্ড গাড়ি দুটোর সামনে দাঁড়িয়ে আছে হিমালয়ের মতো। তাদের গম্ভীর মুখের কড়া দৃষ্টিতে স্কুলের দারোয়ান দুটো না চাইতেও মিয়ে যাচ্ছে। এ যাত্রায় সদর দরজা দিয়ে বেরিয়ে এলো কালো রঙের বিশাল আকৃতির একটা গাড়ি। গাড়িটা বেরিয়ে সোজা ধরলো মেইন রোড। ধ্রুব বাকিদের নিয়ে গাড়ি দুটোতে মিলেমিশে উঠে বসেছে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত গতিতে অনুসরণ করছে বড় গাড়িটা। দুটো গাড়ির স্থান বড় গাড়িটার পাশাপাশিতেই কঠিন পাহারায় রাখা হয়েছে। বড় গাড়িটার সবগুলো জানালার কাঁচ ওঠানো, ভেতরে কিছুই বাইরে থেকে দেখার সুযোগ নেই। রোজা অসহায় চোখ দুটো দেখলো ওই গাড়ি অনুসরণ করা গাড়িগুলোকে। নিজেকে তার সেলিব্রিটি বলেই মনে হচ্ছে। সেলিব্রিটি বললেও ভুল হয়, সেলিব্রিটিরাও মনে হয় এত গাড়ি নিয়ে চলাফেরা করে না। দৃষ্টি ফিরিয়ে অসহায় চোখে দেখলো তার শরীরের সাথে লেপ্টে থাকা বিড়ালছানার মতো পিটপিট দৃষ্টিতে তাকিয়ে থাকা হৃদিকে। গাল ফুলিয়ে চেয়ে আছে, কাঁদো কাঁদো চোখ মুখের অবস্থা। আষ্টে পিষ্টে তাকে জড়িয়ে রেখেছে, বারবার আওড়াচ্ছে রোজার সাথে যাবেই বলে। রোজার একটা কথাও শুনতে রাজি না। এই তো মাত্রই ওর প্যারেন্টস মিটিং সেরে বেরিয়েছে। চেয়েছে হৃদিকে বাড়ি পৌঁছে দিয়ে রোজা নিজের বাড়িতে যাবে, অথচ বাচ্চাটা নাড়া যেতে। ও নিজেও যাবে রোজার সাথে, মানানোই যাচ্ছে না। এ যাত্রায় রোজা দীর্ঘশ্বাস ফেলে তাকালো শান্তর দিকে। শান্ত ড্রাইভারের পাশে বসে, কানে ব্লুটুথ, কাকে একটা নির্দেশনা দিচ্ছে। রোজা ভোতা মুখেই বলল, আপনাদের বসকে কল করুন, জানান তাকে যে হৃদি আমার সঙ্গে আমার বাড়ি যেতে যাচ্ছে। যেতে পারবে? নেব আমি তাকে।
শান্ত তক্ষুনি আদিলের নাম্বারে ডায়াল করলো। সে যতটুকু জানে বস মিটিংয়ে আছে, ক্লায়েন্ট চায়নায়। বেশ সময় নিয়ে হলেও কল রিসিভ হলেও শেষমেশ স্পিকারে রেখে শান্ত বলল, বস, ম্যাডাম আপনাকে জানাতে বলেছেন যে প্রিন্সেস ম্যাডামের সাথে ম্যাডামের বাড়িতে যেতে চাচ্ছে। ম্যাডামকে সাথে নেবে? ওপাশটার আলাপ আলোচনার গুঞ্জন থেমে নামলো। পিনপিন নীরবতা। থমথমে এক কণ্ঠের প্রশ্ন এলো। ম্যাডামের বাড়ি? প্রশ্ন শুনে রোজার চোখ মুখ কুঁচকে এলো। তার বাড়ি কি বাড়ি না? আশ্চর্য! শান্ত মুখ খুলে জবাব দিতে পারল না। পর মুহূর্তে আদিলের বাকি কথাগুলো কানে এলো। এই মির্জা বাড়ি তার বাড়ি। যেখানে যেতে চাচ্ছে ওটা অস্থায়ী। তার বাবার বাড়ি। যেতে চাচ্ছে যেহেতু নিয়ে যা হোক, দুপুরের ভেতর ফেরা চাই। পরক্ষণেই কল কেটে গেল। রোজার মুখে আধার নামলো। চোখ রাঙিয়ে তাকিয়ে থাকলো শান্তর হাতের ফোনের স্ক্রিনের দিকে, যেন দৃষ্টি দিয়ে ফোনের ওপাশে কিছুক্ষণ আগে কথা বলা আদিলকে গুলি করছে শখানেক। কথার ধরন দেখো, হুকুম করা হচ্ছে কেমন। দুপুরের ভেতর ফেরা চাই। মগের মূল্য! রোজা কি তার কেনা গোলাম? রোজার গোমরা মুখ ছোট দু হাতে ধরল হৃদি। মিষ্টি করে প্রশ্ন করলো, কি হয়েছে মম? আর ইউ আপসেট উইথ দ্যাট? রোজা নিজেকে স্বাভাবিক করতে চাইলো। তাকালো হৃদির উচ্ছ্বাসিত মুখের দিকে। যেতে পারবে শুনে মেয়েটা ভীষণ আনন্দিত। চোখ দুটো জল জল করছে। রোজার অসন্তুষ্ট অনুভূতি মিলিয়ে গেল ফানুসের মতো। হৃদিকে কোলে নিয়ে মাথার কিছু এলোমেলো চুল ঠিক করে দিতে নিয়ে ফিসফিস করে প্রশ্ন করলো, আগে বলো কোথায় যেতে চাচ্ছ আমার সাথে? হৃদি ভাবলো। ইতস্তত ভাবে আড়ে আড়ে দুবার তাকালো রোজার মুখের দিকে। রোজা আশ্বস্ত করলো চওড়া হেসে। অনেকটা সময় ভেবে এক পর্যায়ে ধানি ভঙ্গিতে ছোট গলায় আওড়ায় মেয়েটা, নানু বাড়ি? রোজা চমকায় সামান্য। পর মুহূর্তেই প্রাণোচ্ছল ভঙ্গিতে হেসে ফেলল। হৃদির টমেটোর মতো লাল দুগালে চুমু খেলো। বুকে জড়িয়ে চাপা গলায় বলল, তোমার নানু বাড়ি যাচ্ছি। হৃদির ধূসর চোখের মণিতে ঝলমলে তারা ভাসে। দুগাল ভরে হেসে তাকিয়ে থাকে কেমন যেন নানুর বাড়ি যেতে পারাটা ভীষণ চমৎকার কিছু আনন্দের বিষয়। রোজার হৃদয় গলে হাওয়ায় মিঠাইয়ের মতো মিশে যায়। সে যে চেয়েছিল বাড়ির সবাইকে ভালোভাবে হৃদির সম্পর্কে বুঝিয়ে তারপর ওকে নিতে। বাবা মাকে জানাতে চেয়েছিল হৃদি তার মেয়ের মতো না, তারই মেয়ে। নিজের নাতি ভেবে যেন আদর করে, কাছে টানে, ভালোবাসে। অথচ সেই সুযোগ তো হলো না, না জানিয়েই সাথে নিতে হচ্ছে। তবে রোজার মন জানে তার বাবা মা কোন ধরনের মানুষ, কেমন তাদের হৃদয়। নিশ্চয়ই কাছে টানবে হৃদিকে। এতটুকু ভরসা আছে বলেই তো সাহস করেছে সে। রোজা চায় না হৃদির মনে এতটুকু কষ্টের আঁচ লাগুক। ওর এই উচ্ছ্বাস যেন পালাক্রমে বেড়ে হিমালয় ছোঁয়, মোটেও এক বিন্দু যেন না কমে। রোজা কখনোই মানতে পারবে না, হতেই দেবে না। রাজু সতর্ক হলো। তাড়াহুড়ো কদমে বাড়ির ভেতরে ঢুকলো। ছুটতে ছুটতে ডাকতে থাকলো ষাঁড়ের মতো, মা। নিপা বেগম চোখ মুখ মুচকে ফেললেন। রান্নাঘরে তখন তিনি ব্যস্ত হাতে ভাতের মার ফেলছেন। হাতের কাজ শেষ করে তবেই ফিরলেন। কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? রাজু হাঁপাচ্ছে সমানে। আঙুল দরজার দিকে তাক করে বলল, অনেকগুলো গাড়ি আসছে আমাদের বাড়ির দিকে। ওর বলা শেষ হয়নি, অমনি গাড়ির শব্দে তালুকদার বাড়ির ভূমি কেঁপে উঠল। কাছে ভর দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন আজিজুল সাহেব। ইতিমধ্যে নিপা বেগম চটজলদি ছুটে এলেন দরজার কাছে। পেছন পেছন আজিজুল সাহেব আর রাজু এসে দাঁড়ালো। তাদের সতর্ক দৃষ্টি আপাতত তাদের বাড়ির ভেতরে ঢোকা গাড়িগুলোর ওপর। দরজার সামনে এসে থেমেছে যে গাড়িটা, সে গাড়ি থেকে রোজা হাওয়ার বেগে বেরিয়ে এলো। ততক্ষণে বেরিয়ে এসে পুরো বাড়িটা ঘেরাও করেছে বডিগার্ডস। ধ্রুব, শান্ত ও তখনও গাড়ির সামনে দাঁড়িয়ে। রোজাকে দেখে নিপা বেগম চিৎকার করে উঠলেন। দু চোখ ভিজে এলো এক মুহূর্তে, ঝর্ণার মতো ঝরছে চোখের জল। কাঁদতে কাঁদতে নগ্ন পায়ে তিনি ছুটেছেন মেয়ের দিকে। শান্ত নেই রোজাও। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো নিপা বেগমের বুকে। বুকে মাথা রাখতেই স্বস্তিতে ওর প্রাণ ভরে এলো। আমার রোজা, তুই কেমন আছিস মা? সব ঠিক আছে তো? দেখি। বলতে বলতে নিপা বেগম মেয়ের মুখটা দু হাতে তুলে নিয়ে ভালোভাবে দেখলেন। সহি সালামত মেয়েকে দেখে বুকের পাথর সরল। রোজা মৃদু হাসলো রক্তিম চোখ নিয়ে, আওড়ালো, ভালো আছি, শান্ত হও তুমি। আজিজুল সাহেবের ভেজা চোখ জোড়া কাতর দৃষ্টিতে চেয়ে আছে মেয়ের দিকে। রোজা মাকে ছেড়ে গিয়ে জড়িয়ে ধরলো খুঁড়ে খুঁড়ে ছুটে আসতে চাওয়া বাবাকে। আজিজুল সাহেবের গলায় স্বর ভেঙে আসছে। কেমন আছিস মা? রোজা হাসে, বাবার বৃদ্ধ মুখের দিকে চেয়ে আশ্বস্ত করে দৃঢ় নরম গলায়। ভালো আছি, ভালো আছি বাবা, এত চিন্তা করো না।
বলতে বলতে ভেজা চোখ দুটো মুছে দেয়, তাকায় আজিজুল সাহেবের পেছনে মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকা ছোট ভাইয়ের দিকে। রোজা এগুলো দুপা, মনে হচ্ছে কত বছর পর দেখা পরিবারের সাথে। রাজু ভেজা চোখ মুখ তুলে তাকালো, নিঃশব্দে কেঁদে চোখ মুখ ভিজিয়ে ফেলেছে। এ যাত্রায় হামলে পড়লো বড় বোনের বুকে, দুহাতে শক্ত করে জড়িয়ে ধরলো রোজা, মাথা ঝুলিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। বাবা, কাঁদতেও দেখি পারিস। কে যেন বলতো ছেলেরা বীর, কাঁদে না তারা। রাজু লজ্জা পেল, তবে ছাড়লো না, জড়িয়ে রাখলো না অনেকটা সময়। আজিজুল সাহেব হাসছেন ছেলে মেয়ের দিকে চেয়ে, কিছু বলবেন তক্ষুনি বাচ্চা বাচ্চা কণ্ঠে ডাক পড়ল, মম, মম, ক্যান আই কাম আউট? চমকে ওঠেন নিপা বেগম। আজিজুল সাহেব তাকালেন গাড়ির দিকে, পরপর বেকুবের মতন তাকালো মেয়ের দিকে। গাড়ির দরজাটা খোলা তখনও, ওখানে শান্ত দাঁড়িয়ে আছে। ওই ডাকে রোজা হাসি সামান্য, দ্রুত কদমে ছোটে গাড়ির দিকে, মাথাটা নুইয়ে তাকাতেই দেখলো লক্ষ্মীর মতো হৃদি বসে আছে, আগ্রহী চোখে চেয়ে আছে এদিকেই। রোজা দুহাত বাড়িয়ে দিতেই ঝাঁপিয়ে কোলে চলে এলো। হৃদিকে নিয়ে দরজার কাছ থেকে সরে আসতেই দরজাটা লাগালো শান্ত। নিপা বেগম, আজিজুল সাহেব, রাজু তারা দেখতে পেল রোজার কোলে থাকা হৃদিকে। দু হাতে রোজার গলা জড়িয়ে বড় বড় চোখে তাদেরকেই দেখছে। নিপা বেগম, আজিজুল সাহেব একবার বাচ্চাটাকে দেখছেন আর একবার রোজার দিকে। রোজা হেসে ফেলল, এগিয়ে এলো তাদের সামনে। হৃদি পিটপিট চোখে অনেকক্ষণ আজিজুল সাহেবের দিকে চেয়ে থাকলো। আজিজুল সাহেবও হতবিহ্বল ভঙ্গিতে তাকিয়ে আছেন। এই যাত্রায় হৃদি ফিসফিস করে বলল, মম, নানু ভাই লুকস এ লিটল লাইক ইউ। থমকালেন আজিজুল সাহেব। রোজা হেসে ফেলল শব্দ করে, মেয়ের নাক ছুঁয়ে আওড়ালো, তাই সালাম দাও নানা ভাইয়াকে। হৃদি তাকালো দুজনের দিকে, পাখির মতো কিচিরমিচির করে বলল, হাই নানু ভাই, তুমি কি ভালো আছো? হাই নানু, তুমিও কি ভালো আছো? আজিজুল সাহেব এক পলক মেয়ের দিকে তাকালেন। হঠাৎ অমন এক উচ্চবংশীয় পরিবারের বাচ্চা নানু ভাই হওয়ায় থতমত খেয়ে আছেন। নিপা বেগমের মুখে হাসি ধরছে না। ভদ্রমহিলা মেয়ের আশ্বস্ত দৃষ্টি দেখে মুহূর্তে দুহাত সাবধানের সাথে বাড়িয়ে দিলেন। হৃদি খুব সহজেই কোলে এলো, জড়িয়ে ধরল নিপা বেগমের গলা। পুতুলের মতো চেয়ে আছে নিপা বেগমের মুখের দিকে, মিটিমিটি হাসছে। নিপা বেগমের অন্তর হিমেল বাতাসে দুলে উঠল যেন। তিনি মুগ্ধ চোখে চেয়ে আওড়ালেন, ভালো আছি নানু ভাই, তুমি কেমন আছো? হৃদি বিজ্ঞের মতো বলে, মম, কাছে থাকলে আমি সব সময় ভালো থাকি। নিপা বেগম দেখলেন বাচ্চা বাচ্চা মুখটা। কথা বলতে বলতে বাচ্চাটা সেই রোজার দিকেই তাকাচ্ছে। নিপা বেগম তাকালেন মেয়ের দিকে। এই মুহূর্তে রোজাকে এক গর্ববোধ করা মা মনে হচ্ছে। নিপা বেগমের হৃদয় নদীর জলের মতো শান্ত হয়ে গেল। তার কোনো দুশ্চিন্তাই রইল না। তিনি হৃদিকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বললেন, বাইরে আর কত, ভেতরে আসো। হৃদির মুখে চেয়ে হেসে হেসে প্রশ্ন করলেন, কি খাবে আমার নানু ভাই? তুমি নানুকে বলো, নানু তোমার জন্য তাই রান্না করবে। হৃদি উচ্ছ্বাস নিয়ে জানালো, গ্র্যান্ডমা, আই লেট হোয়াটএভার ইউ মেক। নিপা বেগম ভরকে গেলেন, থেমে গেল তার কদম। হৃদি তখনও চেয়ে আছে মিষ্টি করে হেসে। খুব কাছে থাকা রাজু মাকে বোঝাতে বলল, বলতেছে তুমি যা বানাবে তাই খাবো। নিপা বেগম মুহূর্তে মুগ্ধতায় ভেসে গেলেন। কি মিষ্টি বাচ্চা, তার তো চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু সাহস পাচ্ছে না। যদি অপছন্দ করে। হৃদি তখন চারিপাশটা দেখছে আগ্রহ নিয়ে। হঠাৎ পেছনে চেয়ে ডাকলো, মা, মা। রোজা বাবাকে ধরে এনে বসিয়েছে ড্রয়িং রুমের সোফায়। ডাকে সাড়া দিল ওখান থেকেই। বলো মা। তুমি কোথায় থাকতে? আমি ওই রুমে যাব। রোজা হাসলো। রাজু দ্রুত বলল, আমি নিয়ে যাই, আসো বাবু। হৃদি তাকালো রাজুর দিকে, দৃষ্টিতে প্রশ্ন। রোজা এসে পরিচয় করিয়ে দিল, এটা তোমার মামা, তোমার ছোট ভাই। হৃদি সঙ্গে সঙ্গে বলল, হাই মামা। রাজু এমন ভাবে হাসলো যেন বিশ্ব জয় করে ফেলেছে। মায়ের থেকে একরকম কেড়ে নিজের কোলে নিল। বুক ফুলিয়ে ভীষণ গদগদ ভঙ্গিতে বলল, আসো, মামা তোমাকে রুম দেখাবো, দেখবে? হৃদি মাথা দোলালো, বড় বাধ্য। আই ওয়ান্ট টু মামা। প্রত্যেকটা মামা ডাকে রাজু হেসে কুল পাচ্ছে না। নিপা বেগম, রোজা এই দৃশ্যে হেসে ফেললেন। আজিজুল সাহেব নরম দৃষ্টিতে চেয়েছিলেন। ওরা দৃষ্টির বাইরে যেতেই ডাকলেন মেয়েকে। আয় বস মা।
রোজা গিয়ে বসলো বাবার পাশে। পাশে এসে বসলেন নিপা বেগমও। ইতস্তত করে সতর্ক চোখে চেয়ে জিজ্ঞেস করলেন, তোকে মা ডাকে? ওর বাবা জানে? রোজা আদিল মির্জার কথা শুনে চোখ মুখ কুঁচকে ফেললো, নাক ফুলিয়ে আওড়ালো, জানবে না, উনিই তো শিখিয়ে দিয়েছে। নিপা বেগম আরো সতর্ক হয়ে জিজ্ঞেস করে গেলেন, কেমন ব্যবহার করে? সব ঠিকঠাক তো? রোজা দীর্ঘশ্বাস ফেললো। কিভাবে কি বলে বোঝাবে বুঝছে না। খুব যে ভালো ওই লোক তা না, আবার যে ভীষণ খারাপ তাও না। গতকালই পিস্তল মাথায় ধরে রাখলো, কথায় কথায় হুমকি হুকুম। এক পর্যায়ে দৌড়ে আসতে থাকা রিদিকে দেখে ছোট করে শুধু বলল, সব ঠিক, চিন্তা করো না। আজিজুল সাহেব বললেন, আজ থেকে জামা। রোজা মাথা নাড়ালো। জলদস্যুর কণ্ঠ এখনো ভাসছে। আবার সাথে রিদি আছে, ফেরাই উত্তম। বলল, আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে এসেছি, ফিরতে হবে। নিপা বেগমের চোখ জোড়া পুনরায় ভিজে এলো। আঁচলে চোখ মুছতে মুছতে উঠে পড়লেন। নিজের কদম বাড়ালেন রোজার রুমের দিকে। সব গুছিয়ে দেবেন। তার মেয়েটা আর তার নেই, এখন এই বাড়ির সদস্য মাত্র। ভাবতেই বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠছে। হৃদি ছুটছে, পেছনে রাজু। দুজনের ছোটাছুটির এক পর্যায়ে দৌড়ে এসে মিশে গেল রোজার সাথে। পিছু দৌড়ে এসে থামলো রাজুও। দুজনে হাসছে সমানে। হৃদি প্রাণোচ্ছল ভঙ্গিতে হাসতে হাসতে বলল, Mom, Mama is so funny. I like him. রাজু ঠোঁটে ঠোঁট চিপে হাসি থামালো। আনন্দে ওর পুরো অস্তিত্ব জলজল করছে। মামা হতে পেরে ভীষণ গর্ববোধ করছে, বোঝাই যাচ্ছে। মেয়েকে কোলে তুলে নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রোজা হেসে বলে, মা গোসল করব, তাহলে তুমি মামার সাথে খেলো। আচ্ছা। হৃদি কোল থেকে নেমে এসে ধরল রাজুর হাত। যেন কত বছরের পরিচয় ওদের, যুগ যুগ ধরে চেনা জানা। আন্ডারওয়ার্ল্ডের বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে এক চাপা গুঞ্জন। আদিল মির্জা বিয়ে করেছে। মেয়েটা তাদের মধ্যে কেউ না, অজানা একজন, জগতের বাইরের কেউ। কে সে, কি তার পরিচয়? এমন এক গুঞ্জনে কেউ হতভাগ, তো কেউ বা নির্বিকার, আবার কারো তুখর মস্তিষ্ক তীক্ষ্ণ দৃষ্টি কোনো এক সুযোগের সন্ধানে ব্যস্ত। আজকের জন্য তীব্র অ্যালার্ট জারি করা শহরের বুকে লুকানো এই জায়গাটিও। তীব্র বৃষ্টির ভেতরে সাগরের স্রোতের মতো নামি দামি গাড়ি সারি পুরো এরিয়া জুড়ে। রাজত্ব জুড়েছে বিশাল দেহি সব বডিগার্ড, তাদের হাতে ছাতা। বাংলোর ভেতরটা উজ্জ্বল, যতটা উজ্জ্বল হওয়া সম্ভব। এক একটা সাদা ঝাড়বাতির আলোয় ডায়মন্ডের মতো চকচক করছে সবকিছু। সবকিছুর আয়োজন করা হয়েছে আইনমন্ত্রী আব্দুল মান্নানের 50তম জন্মদিন উপলক্ষে। এখানে উপস্থিত সব এই দেশের গুরুত্বপূর্ণ প্রভাবশালী লোক। সেই একদল লোকের মধ্যে দাঁড়িয়ে আছেন আইনমন্ত্রী আব্দুল মান্নান। ড্রিঙ্কের গ্লাসে ঠোঁট ছুঁয়ে সক্ষতায় ব্যস্ত তিনি। তার পাশের বডিগার্ড ব্যস্ত হাতে উপহারগুলো নিচ্ছে অতিথিদের হাত থেকে। প্রভাবশালী লোকদের ঘিরে আছে অল্প বয়সী সব সুন্দর রমণী। ভীষণ ছোট আবেদনময় পোশাকে ওরা ড্রিঙ্কস সার্ভ করছে। ওদের শরীর যেন বাজারের সবজি, যে কেউ সকলের সামনেই শক্ত করে ছুঁয়ে দিচ্ছে। প্রত্যুত্তরে রমণীগুলো নিজেদের মিশিয়ে দিচ্ছে প্রভাবশালী শরীরের সাথে। আব্দুল মান্নান সাহেবের পাশের জন সুবিশাল দেহি, গায়ে অন্যদের মতন স্যুট নেই, খোলামেলা একটা শার্ট পরনে। ও কাউসার আহমেদের ভাগ্নে সিয়াম চৌধুরী। কাউসার আহমেদ বাংলাদেশ পুলিশের আইজিপি। সিয়ামের বাহুতে যেই রমণী, তার পরনে স্লিভলেস মিড থাই ড্রেস, যা আষ্টেপৃষ্টে মিশে আছে। ওপরের নিচের অনেক অংশই সকলের চোখের সামনে। হুটহাট সবার চোখের সামনে রমণীর আপত্তিকর জায়গা ছুঁয়ে দিচ্ছে সিয়াম। এতে তার পাশের জন হাসলো শব্দ করে, হাত বাড়াতে বাড়াতে বিনয়ী ভঙ্গিতে বলল, ভাগ্নে, একা আর কত, দাও না এক রাতের জন্য সেই মাল। সিয়াম ভ্রু তুলল, কৌতুকের হাসি ঠোঁট জুড়ে। কেমন অনাগ্রাহী ভঙ্গিতে রমণীর মেকআপে সাজানো সুন্দর মুখে চুমু খেয়ে বলল, এই বয়সে এখনো কচিমালের জন্য এত পিপাসা, ভালো হবে না না? মুখে এক বললেও ইতিমধ্যে রমণীকে ঠেলে দিয়েছে ভদ্রলোকের কোলে। লোভাতুর একটা অমনি দুহাতে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে অল্প বয়সী শরীরটা। বিপরীতে ওই রমণীর মুখে ভাসলো কিঞ্চিত ভয়, অনুচ্ছিকতা। সে দৃশ্যে খ্যাক খ্যাক করে হাসলো অনেকেই। মান্নান সাহেবের কানে তখন এক বডিগার্ড ফিসফিস করে কিছু বলল। মান্নান সাহেবের মুখ উজ্জ্বল হয় মুহূর্তে। ড্রিঙ্কের গ্লাস রেখে ছোটেন দরজার দিকে। সিয়াম ডাকে, কি মন্ত্রী সাহেব, কার জন্য এত তাড়া? হ্যাঁ। মান্নান সাহেব বেরিয়ে যেতে যেতে বললেন, আদিল আসবে? সাথে সাথে এক একজনের আশ্চর্যের প্রশ্ন পড়ল, আদিল মির্জা আসছে? আরে আসলে আদিল। বৃষ্টির শব্দ মারিয়ে ড্রাইভওয়ে পিষে এসে থেমেছে বেশ কয়েকটা গাড়ি।
মুহূর্তে ঝড়ের বেগে বেরিয়ে আসে এলেন ক্লান্ত আর স্বপন। ক্লান্ত মেলে ধরেছে বড় কালো ছাতাটা। শান্ত এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। ওখানে ছাতাটা বাড়িয়ে ধরলো ক্লান্ত। একজোড়া চকচকে কালো জুতো নামলো বৃষ্টির জলে শব্দ তুলে। দরজায় যেই হাতটা পড়লো তা কালো গ্লাভসে আবৃত। পুরো শরীরটা বেরিয়ে এলো পরপর। আদিলের স্যুট রাতের আধারের চেয়েও কালো। কালো চোখ মুখের ভঙ্গি। এক ফোঁটা বৃষ্টির জলও তার শরীর ছুঁতে পারল না। মান্নান সাহেব হাসতে হাসতে আসছেন। আইসো তুমি, কখনো তো আনা যায় না তোমারে বাবজান। আদিল তাকালো এক পলক। স্বপন ব্রিফকেসটা এগিয়ে দিল। আদিল হাঁটা অব্যাহত রেখে বেশ নির্বিকার মুখে বলল, জন্মদিনের শুভেচ্ছা নন্দিনী সাহেব। ব্রিফকেস খুলতেই হাসি গাঢ় হলো ভদ্রলোকের। উচ্ছ্বাসে ফেটে পড়লেন। নাক দিয়ে ঘ্রাণ নিয়ে ব্রিফকেসটা পাশের বডিগার্ডের হাতে দিয়ে আদেশ ছুড়লেন, সাবধানে রাখ। পরপর আদিলের গতির সাথে গতি মিলিয়ে প্রবেশ করলেন বাংলোর ভেতরে। ক্ষণিকের জন্য বয়ে গেল তীব্র নীরবতা। নীরবতা ভাঙলো কারো উচ্ছ্বাসের শব্দে, তো কারো বিদ্রুপ মাখা হাসিতে। অনেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। আদিল অবশ্য ওসবের কখনো ধার ধারেনি। সামনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ডিল আছে তার। আইনমন্ত্রীর সাহায্য লাগবে। কাজটা ভালোই ভালোই সম্পন্ন করতে আজ এই প্রোগ্রামে আসা। আদিল সোজা এলো ড্রিঙ্কস বারের কাছে। পায়ের ওপর পা তুলে বসলো পাশের সোফায়। পিছু পিছু এসে বসলেন মান্নান সাহেবও। দিকপাল চ্যাটার্জিও দলবল ছেড়ে হাসতে হাসতে এলেন দুটো ড্রিঙ্কসের গ্লাস হাতে। একটা আদিলের হাতে দিয়ে অন্যটায় নিজের ঠোঁট ছুঁতে ছুঁতে অপোজিটে বসে উৎফুল্ল গলায় বললেন, সারপ্রাইজ দিলে তো ভালোই, দেখা তো পাওয়াই যায় না। আদিল ড্রিঙ্কসের গ্লাসে ঠোঁট ছুঁয়েছে, একটানে শেষ করলো। আর এক গ্লাস নিতে নিতে বলল, দিনকাল কেমন যাচ্ছে? মান্নান সাহেব ঠোঁট চেপে বললেন, তা আমরা জিজ্ঞেস করব তা না দিকপাল চ্যাটার্জি? একদম, নতুন বিয়ে করছো শুনলাম। আরো নয় কেন সাথে, দেখা করাবা না? আদিলের হাত থামলো না। কয়েক গ্লাস গলায় ঢেলে সিগারেট ইতিমধ্যে ঠোঁটে স্থান পেয়েছে। এক টান দিয়ে কালো ধোঁয়া ছুড়ল। এক ফাঁকে গলায় ঢাললো আর এক গ্লাস। পাল্লা দিয়ে ড্রিঙ্কস করছে দিকপাল চ্যাটার্জিও। তাদের ভেতর যেন কম্পিটিশন চলছে। মান্নান সাহেবের বয়স হয়েছে, অত খেতে পারে না, তারপরও বেশ কয়েক গ্লাস গিলছেন। মাথাটা চক্কর দিল, নেশা ধরেছে প্রায়। সিয়াম এসে দাঁড়ালো তক্ষুনি, ভিন্ন একটা রমণী ওর বাহুতে। ওই রমণী নিয়েই বসলো অপোজিটে দিকপাল চ্যাটার্জির পাশে। ভ্রু দুলিয়ে বলল, শুনলাম খুব রূপসী দেখতে। অমন রূপসী একা একা দেখলে হবে? আদিল গ্লাসের মতটুকু গিলে রক্তিম চোখ তুলে তাকালো তৎক্ষণাৎ। ওই ধূসর রঙের দৃঢ় দৃষ্টিতে সিয়ামের ভেতরটা সামান্য কাঁপলেও দেখালো না উপরে। মান্নান সাহেব সতর্ক হলেন, থামতে চাইলেন, কিন্তু ভীষণ সাহস দেখাতে সিয়াম বলে গেল, আনা হোক সামনে, আমরা দেখি একটু। ইস, চোখের পলকে হাওয়ার গতিতে আদিল ঝুঁকে হাতের ড্রিঙ্কসের গ্লাস দিয়ে বাড়ি বসালো সিয়ামের মাথায়। আদিলের হাত সিয়ামের মাথা ফেটে রক্তে ভেসে গেল সবটা। মান্নান সাহেব চিৎকার করলেন, আদিল! আদিল থামলো না। রক্তাক্ত কাটা হাত দিয়েই চেপে ধরলো সিয়ামের গলা। ওকে উড়িয়ে আঁচড়ে ফেললো জমিনে। খাঙ্কির পোলা কলিজা ছিঁড়ে কুত্তারে খাবো, তোর মুখে আমি মুতবো। মান্নান সাহেব এসে দ্রুত টেনে ধরলেন আদিলের হাত। সিয়াম ততক্ষণে অজ্ঞান। ওর বডিগার্ড সব আদিলের বডিগার্ডের সাথে হাতাহাতিতে ব্যস্ত। মান্নান সাহেব বিষণ্ণ গলায় আদেশ ছুড়লেন, তাড়াতাড়ি ওরে ওঠা, ডাক্তার মামুনকে ডাক। গান শুনতে শুনতে রোজার চোখগুলো লেগে এসেছে। ও ড্রয়িং রুমে সোফায় বসে আছে, টেলিভিশন অন। পরনে শুভ্র রঙের নাইট ড্রেস, ওপরের অংশ চাদর দিয়ে ঢাকা। হৃদি রুমে ঘুমাচ্ছে। রোজা এখনো না ঘুমিয়ে বসে আছে ওর ফোনটার জন্য। ফোন নাকি আদিল মির্জার কাছে। লোকটাকে কিছু কথা আজ রোজা শোনাবেই। ওর ফোনে অনেক কিছু আছে, একজন মেয়ে মানুষের ফোন ধরবে কেন? রোজা চোখ বুজে ভিড় করে। কোনো ভদ্রতা নেই। আওড়াতে আওড়াতে লেগে আসে চোখ জোড়া। মির্জা বাড়ির ড্রাইভওয়ে পিছে কয়েকটি গাড়ি ঢোকে তক্ষুনি, এসে থামলেও বাড়ির সামনে। বৃষ্টি তখনও নামছে। শান্ত বেরিয়ে ছাতা মেলে ধরলো। আদিল দুলতে দুলতে বেরিয়ে এলো। দুহাতে গ্লাভস তখনও রক্তে ভেজা। সে অসন্তুষ্ট ভঙ্গিতে গ্লাভস খুলে ছুঁড়ে মারল। দুয়ারের কাছে এসে খুললো রক্তাক্ত জুতো। গায়ের কোট খুলতে খুলতে প্রবেশ করলো ভেতরে। দুয়ারের কাছে থামলেও শান্ত। আর ভেতরে গেল না রোজার অস্তিত্ব দেখে। ওখানেই দাঁড়ালো, তবে ঘুরে। আদিল এক একটা দৃঢ় তবে এলোমেলো কদমে সামনে এগোচ্ছে। কোটটা পড়ে আছে ফ্লোরে। তার ধূসর চোখে দৃষ্টিটা ঝাপসা। ভারী শরীরটা বোধহয় মৃদু দুলছেও। ফিসফিসিয়ে গান তখনও চলছে টেলিভিশন থেকে। ঝুলন্ত ঝাড়বাতিটার হলদে আলো দেখা মেলে রোজার। সোফায় বসা অবস্থায় মাথাটা সোফার শেষ প্রান্তের হাতলে এলিয়ে দেওয়া। আদিল এসে দাঁড়ালো রোজার ঠিক সামনে।
ঝাপসা দৃষ্টিতে ওই ঘুমন্ত মুখটা দেখতে কিছুটা অসুবিধা হয়। এতে অসন্তুষ্ট হয় সে, সামান্য ঝুঁকতে চায় কিন্তু পারে না। থুবড়ে পড়তে নিলে নিজেই সোফার হাতল ধরে সামনে নিল। রোজার ঘুমন্ত মুখটা দেখতে দেখতে কেমন শব্দ করে দু হাঁটু গেড়ে বসে পড়ল। সেই শব্দে চমকে চোখ মেরে তাকালো রোজা। নিজের খুব কাছে আদিলকে দেখে রীতিমতো কিংকর্তব্য বিমূঢ়। হাঁটু গেড়ে বসা আদিলের চোখ মুখ অবুজের মতো দেখালো। আদিল একধানে শুধু চেয়েই থাকলো। মদে তীব্র গন্ধে রোজা নাক মুখ কুচকে ফেললো। তাকালো শান্ত এলেনের দিকে। ওরা একটাও শব্দ করছে না। রোজা দীর্ঘশ্বাস ফেললো। কতটা ড্রিঙ্কস করেছে এতটা ড্রাঙ্ক হওয়ার জন্য? রোজা আস্তে আস্তে করে প্রশ্ন করে, এভাবে কেন বসেছেন? রুমে কেন যাচ্ছেন না? আদিল জবাবে নির্বিশেষ চেয়ে রইল কেমন। অমন গাঢ় দৃঢ় গভীর দৃষ্টির সামনে রোজা অপ্রস্তুত, বড় ছন্ন ছাড়া। দৃষ্টি সরিয়ে নেয়। উঠতে চাইলে কিছু একটা অনুভব করে ঘাবড়ে ওঠে, কেঁপে ওঠে অন্তর। আদিল ভীষণ আলগোছে মাথাটা রেখেছে থম মেরে থাকা রোজার কোলে। কেমন কল্পনায় বসবাস করা এক মানব কণ্ঠে মিনমিন করে আওড়ালো, মাথা বলিয়ে দাও রোজ, যেভাবে আমিরার করো আমার হেডেক হচ্ছে। রোজার হৃদয়ে কেমন শিরশিরে এক অনুভূতি হয়। নিভু নিভু বাচ্চা সুলভ ওই কণ্ঠে অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে, মিয়ে যায় তার শরীর। এই আদিল মির্জাকে ও চেনে না। আদিল তাকানোর চেষ্টা করে অস্পষ্ট ভাষা ভাষা চোখে। কি হলো, করো না। রোজা চমকে চেয়ে রয় মুখের সামনে থাকা আদিলের অবুজ চোখ মুখে। হুবহু হৃদির মতো মুখ চোখ, আবারও ওর মতো। রোজার হাত কাঁপে সামান্য, কণ্ঠনালী আটকে আসে। আদিল আওড়ায় ফের। রোজা অবশেষে অত্যন্ত ধীর এগিয়ে নেয় ডান হাতটা। নরম ফর্সা লম্বা 5 আঙুল 5টা ডুবে যায় তার কোলে রাখা মাথার কালো সিল্কি চুলের গভীরে। মুহূর্তে আদিল কেমন শব্দ করে স্বস্তির শ্বাস নেয়। আরও গভীর এলিয়ে যায় কোলের মধ্যে। রোজার পেটের কাছে প্রায় ছুঁই ছুঁই হয়। টেলিভিশনে তখনও ফিসফিস করে গান বেজে যাচ্ছিল। বডিগার্ড হাসান এসে দাঁড়িয়েছে রুমের সামনে। দরজাটা আধ খোলা, অল্পখানি ভেতরটা দেখা যাচ্ছে, পুরোপুরি অন্ধকার ওপাশ। মনে হচ্ছে রাতের মেঘাচ্ছন্ন কুচকুচে কালো আকাশটা রুমের ভেতর বাসা বেঁধেছে। হাসান নীরবে দীর্ঘশ্বাস ফেলে। ওর পেছনের গার্ডগুলো ভয়ে তটস্থ হয়ে আছে। ওদের অভিব্যক্তি সর্বদা নির্বিকার থাকলেও এক মুহূর্তে ওই মুখগুলোতে ভয়ের ছাপ। হাসান এক পলক ওদের দেখে হাই তুলে থামার ইশারা করলো। কদম বাড়িয়ে ভেতরে ঢুকলো একাই। মুহূর্তে পায়ের তলায় কিছু বাধা পড়ে, কচমচ শব্দ হয়। শব্দে বোঝা গেল ও টুকরো কাঁচের ওপর পা ফেলেছে। আর এক কদম বাড়াতে পুনরায় কিছু পায়ের তলায় পিষে যায়। হাসানের চোখ জোড়া অন্ধকার সইতে আবছায়া রুমের গোটা পরিস্থিতি দেখতে পেল। মৃত্যুপুরীতে রূপ নিয়েছে, সবকিছু ভেঙে চুরে গুড়িয়ে আছে। সেই সবের মধ্যেই ক্লান্ত ভঙ্গিতে বসে থাকা শরীরটার পরনে উরু সমান ড্রেস, যা বসার জন্য আরো উপরে উঠে এসেছে। ছোট এলোমেলো চুলগুলোতে চোখ মুখ ঢাকা। পাশের মদের বোতলটা ভেঙে কয়েক টুকরো হয়ে আছে। তরল মদে ওখানটা ভিজে আছে। হালকা রক্তের মিশেলে অদ্ভুত রঙের রূপ নিয়েছে। হাসানের চোখ গেল বসের রক্তাক্ত হাতে। দ্রুত রুমের বাতি জ্বালালো। তাতেও হেলদোল হলো না মুখ নুইয়ে রাখা রিনা সওদাগরের। হাসান ব্যস্ত গলায় সতর্ক ভঙ্গিতে ডাকলো, বস বস, ডক্টর আদিত্যকে আসতে। রিনা ওভাবে থেকে এই কথার বাদ ছেদে নিজের মতো প্রশ্ন করলো একরকম নির্জীব কণ্ঠে, খবর এনেছিস? ও কি সত্যিই বিয়ে করে নিয়েছে? কোথাও ভুল নেই তো? সবাইকে বোকা বানানোর জন্য এমন নিউজ ছড়িয়েছে নিশ্চয়ই। হাসান ঢোক গিলল, কাঁপলো ওর চোখের পাপড়িগুলো। কণ্ঠ আটকে আসছে। নিজেকে স্বাভাবিক রাখতে চেয়ে সময় নিয়ে বলতে পারলো, বিয়েটা সত্যি করেছেন? ওই মেয়ে মির্জা বাড়িতেই থাকছে? থমথমে এক নীরবতা বয়ে গেল। ওই নীরবতায় ভেতরে ভেতরে আরো ঘাবড়ালো হাসান। ভয়ে শুকিয়ে এলো ওর গলা। তারপরও সাহস করে এগুলো কয়েক কদম। রক্তাক্ত হাতটা ধরতে চাইলো, পারল না। পর মুহূর্তে নীরবতা ভাঙলো রিনার জখমিত সিংহের মতো এক চিৎকারে। এলো পাতারি ছুঁড়ে মারলো হাতের কাছে যা পেয়েছে। এক পর্যায়ে ঠিক হাসানের সেদিনের জখমিত কপালেই ফের এসে লাগে ভাঙা ফুলদানি। নো নো, he can't do this to me. Adil, you cannot do this to me. গলগল করে রক্ত ঝরছে হাসানের কপাল থেকে। ব্যথায় নীল হয়ে যাচ্ছে মুখ। তবুও একটা টু শব্দ করলো না ছেলেটা। নিঃশব্দে প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে কপালে চেপে ধরলো। রিনা ভাঙচুর সেরে দিশেহারা অবস্থায় সমানে পায়চারি করছে। চোখ মুখ ভিজে আছে চোখের জলে। এলোমেলো ভঙ্গিতে বিড়বিড় করে গেল, ও না বলতো
হি উইল নেভার গেট ম্যারিড, হি উইল নেভার ফল ইন লাভ। তাহলে এগুলো কি করছে, কি করছে? রিনা দুহাতে নিজের চুল খামচে ধরল, রক্তিম চোখে তাকালো হাসানের দিকে, বিলাপ জুড়ে পাগলের মতো। আমার মধ্যে কি কমতি ছিল? কখনো ফিরেও দেখেনি, কখনো ভালোভাবে তাকানোর প্রয়োজন বোধ করেনি, একটু সময়ের জন্য পাশাপাশি বসতে চায়নি। এগ্রিমেন্টের সময়তেও ভিন্ন ফিলাতে থেকেছিল। এই যে এই বলেছে ও কাউকে ট্রাস্ট করতে পারে না, কাউকে আশেপাশে সহ্য করতে পারে না, কাউকে কখনো নিজের জীবনে ঢুকতে দিতে পারবে না। তাহলে এখন এখন কি করছে? ওই মেয়ে হলে আমি কেন না? আমি তোর বাচ্চার মা, আমি। অঝরে কাঁদছে রিনা, ও দৃষ্টি ঝাপসা, শরীর টলছে বাজে ভাবে, যে কোনো সময় পড়ে যেতে পারে। হাসান দ্রুত গিয়ে ধরলো এক হাতে। বস, বস, কাম ডাউন প্লিজ, নিজের ক্ষতি করছেন। জ্ঞান হারানোর পথে রিনা, ও যেন কিছুই শুনল না। আস্তে আস্তে ও চোখ দুটো বুজে গেল, বদ্ধ চোখের পাতায় ভাসলো অনেক বছর আগের দৃশ্যগুলো, যা আজও কেমন জীবন্ত, তবে হৃদয় বিতারক। ওই দিনটা ছিল রিনার জন্মদিন। আলমগীর সওদাগর বড় করে মেয়ের জন্মদিনের পার্টি রাখেন, উপস্থিত হয় দেশের সব উচ্চবর্গের লোকজন। আদিলও ওদিন তার হাজবেন্ড হিসেবে উপস্থিত হতে একরকম বাধ্য হয়, তবে আসে সবার শেষে, কোনো রকমের জন্মদিনের শুভেচ্ছা জানায় না, কাছেও ভিড়ে না, সবার মধ্যে সবার সাথে আলাপে ব্যস্ত রয়, যেন পুরোপুরি ব্যবসার খাতিরে তার আশা। রিনা অমন অগ্রাহ্য সইতে পারেনি, তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকা একজনের সাথে মাখো মাখো সম্পর্ক করে, ওখানে কাপল ডান্স করে, তাতেও কোনো আগ্রহ দেখায়নি আদিল, যেন রিনা এক্ষুনি এ ছেলের সাথে কোনো হোটেলের বেডে গেলেও তার আসে যায় না। তাই তো সবসময় এমনই বলে এসেছিল প্রথম থেকে। রিনাই স্বপ্ন দেখতে শুরু করে, যেই সেই স্বপ্ন নয়, ভয়াবহ স্বপ্ন, কঠিন প্রেমে পড়বে, নিজেকে পরিবর্তন হতে দেখতো অনিয়মিত। যেই মেয়ে প্রতিদিন নাইট ক্লাবে রাত কাটাতো, সে আর নাইট ক্লাবে যেত না, নিজের সব রাতের সঙ্গীদের ভুলে গেল কেমন, শুধু এক আদিল মির্জাকে নিজের করে পাওয়ার লোভে। তাকে পাওয়ার লোভে রিনা সওদাগর চেষ্টা চালিয়েছে, চেয়েছিল তার সংসার করতে, এসব ভুলতে, নতুন এক রিনা হতে চেয়েছিল। কিন্তু আদিল যে তার কোনো রূপেই মুগ্ধ হতো না, তার কোনো পরিবর্তনে সে দৃষ্টিতে নিত না, ফিরে তাকাতো না, কল রিসিভ করতো না। তারপর রিনা ডেসপারেট হয় ভীষণ বাজেভাবে, এতটাই যে জীবনের সবচেয়ে নিকৃষ্ট কাজে নামে সে। ব্যবহার করে এই ড্রাগ, সিডাপটিক ড্রাগ। গ্রান হারানোর আগে শুধু বিড়বিড় করে রিনা, আমার পেটের বাচ্চাকে এত ভালোবাসতে পারলে আমাকে কেন একটু ভালোবাসতে পারলে না? হাসান অসহায় হয়, চোখ বুজে শ্বাস ফেলে, দীর্ঘশ্বাস। পকেটে ফোন বেজে চলেছে, রিনার বাবা আলমগীর সওদাগরের পার্সোনাল বডিগার্ড কল করে যাচ্ছে। আজ তাদের ফ্যামিলি ডিনার ছিল, গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হওয়ার কথা। এমন অবস্থায় যে ওসব সম্ভব না। হাসান ভুল না হলে ব্যবসায়িক আলাপটা সম্ভবত মৃত আব্দুস সোহাব চৌধুরীর সম্পত্তি নিয়ে, যা এখনো কোনোভাবেই রিনার নামে করানো সম্ভব হচ্ছে না। সোহরাব চৌধুরীর বড় ছেলে কেস লড়ছে রীতিমতো, সম্পত্তির এক ভাগও ছাড়তে নারাজ। এই সময় রাতের বেলায় গ্রাউন্ড ফ্লোরের লিভিং রুমের বিশাল এই ঝাড়বাতিটার রং বদলায়, সাদা আলো থেকে একরকম নিভু নিভু হলদে আলোয় জ্বলছে। এই নিভু আলোতে দু হাঁটু ভেঙে বসা আদিলের চোখ মুখ দেখালো নিষ্পাপ। জগতের সব খারাপ কাজের সাথে যেন তার কোনো সম্পর্ক নেই, নেই দৈনন্দিনের অমন গোমরা গম্ভীর মুখের লেবাস। কি নরম, অচেনা, অসহায় লাগছে। রোজা কোনোভাবেই এই লোকের সাথে ওর পরিচিত আদিল মির্জার সাথে মেলাতে পারে না কল্পনা করতে এমন নিরীহ পুরুষটি সেই, যে কথায় কথায় পিস্তল তাক করে ধরে ওর উপর, যে কথায় কথায় ধমকে ওঠে, আদেশ ছড়ে, জোর দেখায়। রোজার চোখে ভাসলো হৃদির মুখ, কি অবিকল লাগছে এখন। অজানা অপ্রয়োজনীয় অনুভূতি গাঢ় হয়ে বসতে চাইলেও রোজার হৃদয়ের এক কোণে, তা উপলব্ধি করে ও দৃষ্টি এলোমেলো হয়। ব্যস্ত হাতটা থেমে যায় আচমকা, অবিশ্বাস নিয়ে তাকায় নিজের হাতের দিকে, যা এতক্ষণ বড় বাধ্যভাবে বুলিয়ে চলেছিল। তার কোলে বড় আরামের সাথে ডুবে থাকা এলোমেলো চুলের মাথাটা। এতক্ষণে ভীষণ স্বস্তিতে প্রাণ ভরে নিঃশ্বাস ফেলা আদিলও নড়েচড়ে ওঠে চুলের গভীরে থাকা আঙুলগুলো সরে যাওয়াতে। নেশাগ্রস্তের প্রভাবে এলোমেলো দৃষ্টি তুলে যখন তাকালো, রোজার বুক ধক করে উঠল। ধূসর চোখ দুটোর দৃষ্টি আজ ভাসা ভাসা, ওখানে আকাশে তারারা ভাসছে মনে হচ্ছে ওই মণি জোড়ায় ভাসা রোজার মুখ তারাদের মধ্যে রাজ করা এক চাঁদ। রোজার ঠোঁট কাঁপে, ও কিছুক্ষণ বাক রুদ্ধ হয়ে পড়ে মুখের সামনে থাকা আদিলের এমন অসহায় চোখ মুখ দেখে।
ও তক্ষুনি দৃষ্টি সরাতে পারে না, পারে দু হাতে ঠেলে সরিয়ে দিতে। ওর গায়ের ওপর একরকম ঝুঁকে থাকা অমন পুরুষালী উপস্থিতি মেনে নেয় অনেকটা সময়ের জন্য। আদিলের ভাষা চোখজোড়া তখনও নিখুঁতভাবে দেখছে রোজার মুখের এক একটি অঙ্গ। পুরো মুখ ঘুরে এসে দৃষ্টি থামলো রোজার ঠোঁটে, এরপর চোখে। হাত বাড়িয়ে ওভাবেই খপ করে ধরলো রোজার নরম হাতটা, পুনরায় রাখলো নিজের মাথায়, সিল্কি চুলের গভীরে। বাতাসের মতো ফিসফিস করে আওড়ালো, থেমো না। রোজা অন্ধকারে আছে মনে হয়, এই সময়টা কেমন কাল্পনিক লাগছে। কল্পনা মনে হয় তার কোলে থাকা এই আদিল মির্জাকে। সম্মোহিত নিজেকে প্রশ্ন করতে শুনলো, নেশা করেছেন? আদিলের চোখ মুখে কিঞ্চিত অপ্রস্তুত অসহায়ত্বের অভিব্যক্তি ভাসল। এক দৃষ্টিতে চেয়ে আস্তে করে বাচ্চাদের মতো আউড়ে গেল, মাথা বুলিয়ে দাও। রোজার আঙুল নড়ে, অসহায় দৃষ্টি হঠাৎ গিয়ে পড়ল আদিলের হাতের ওপর। হাতের তালু কেটে রক্ত শুকিয়ে আছে, কি ভয়াবহ দেখালো। ছোট গর্তটা গভীর বোধ হয়, ভেতরে সম্ভবত কাঁচও আছে এক টুকরো, কেমন আধো আধারে চিকচিক করছে। আঁতকে উঠে রোজা তাকালো ফের আদিলের চোখ মুখের দিকে, অবিশ্বাস্য গলায় বলে, আপনি কি মানুষ? ব্যথা পাচ্ছেন না? কেটেছে তো। আদিল টু শব্দও করে না, দৃষ্টি সরিয়ে তাকালো না নিজের ক্ষত বিক্ষত হাতের দিকে। রক্ত লাল হয়ে আসা এক দৃষ্টিতে চেয়ে থাকে ফটর ফটর করে কথা বলা রক্ত জবার মতো ঠোঁটের দিকে। ঢোক গিলে লাগাতার ওঠানামা করে স্পষ্ট দৃশ্যমান অ্যাডামস অ্যাপেল। রোজা তখন ব্যস্তভাবে মাথা ঘুরিয়ে তাকিয়েছে। শান্ত এলেনের পিঠ দেখা যাচ্ছে, এখনো দরজার কাছে বটগাছের মতো সোজা দাঁড়িয়ে আছে, মাথাটা সোজা, এদিক ওদিক কোথাও তাকাচ্ছে না, সম্ভবত দৃষ্টির সামনে। ও কি ডাকবে ওদের? তক্ষুনি রোজা ঘাড়ে গরম নিঃশ্বাস টের পেয়ে চমকে ওঠে। অস্পষ্ট শুনতে পায় গভীর স্বরে এলোমেলো থেমে থেমে বলা মাথা মুন্ডুবিহীন কথাগুলো, নট নাও, কন্ট্রোল, কন্ট্রোল, একটু পর। রোজা ঘাড় ফেরাতেও ভয় পায়। ওভাবে সামনে নিজের মাথাটা পিছিয়ে নিয়ে দু হাতে ঠেলতে চাইলো আদিলের শক্তপোক্ত বুক। সরুন, আপনার লোকদের বলুন আপনাকে নিয়ে যেতে উপরে, হাতের চিকিৎসা প্রয়োজন। হিমালয়ের মতন অতল আদিল আজ একবারে ধাক্কাতেই টলল। শুধু টলল না, রীতিমতো রোজার ওপর হাওয়ার মতো এক স্পর্শে শব্দ করে পড়ে গেল, ফ্লোরে মিশে আর নড়ল না। চোখ দুটো বন্ধ হয়ে আছে। রোজা হতভাগ, যাকে ওর সর্বোচ্চ শক্তি দিয়েও এক বিন্দু টলানো সম্ভব হয় না, সে যে অমন এক দুর্বল ধাক্কায় সোজা ফ্লোরে গিয়ে পড়বে তা কিভাবে বুঝবে? পর মুহূর্তেই খেয়াল আসে লোকটা নেশায় বুঁদ হয়ে আছে, নিজের মধ্যে নেই। মুহূর্তে চিন্তিত হয়ে ও এলোমেলো ভাবে চাদর জড়িয়ে ডাকে, এদিকে আসো, ওনাকে নিয়ে যাও রুমে। কেমন বডিগার্ড তোমরা? হাত কেটেছে, ট্রিটমেন্ট করাও নি এখনো? শান্ত তাকালো না, বিনয়ের সাথে বলল, ম্যাডাম, বস আমাদের কথা শোনে না, আপনি বলে দেখুন, নিশ্চয়ই শুনবে। রোজা মুহূর্তে ধমকালো, আমার শুনবে মানে? আমি বলার কি? আমাদের ম্যাডাম, বসের ওয়াইফ। রোজা চোখ বড় বড় করে তাকালো, কি অসভ্য ধুরন্ধর! দেখেনি ওদের বস কিভাবে বিয়ে করেছে ওকে? নিজেরাই তো পিস্তল ধরেছিল ওর পরিবারের ওপর। ওই মুখে এই কথা বলার জন্য চামড়া কতটা পাতলা হয়ে আছে কে জানে। আর চোখে তাকালো অজ্ঞান হয়ে পড়ে থাকা শরীরটার দিকে। ফ্লোর ঠান্ডা, লোকটার হাত কাটা, কি গভীর ক্ষত। ও দৃশ্যে রোজা আরো অসন্তুষ্ট হয়, ফিরে তাকিয়ে রুক্ষ কণ্ঠে ধমকে ওঠে, কি আশ্চর্য, তোমার বস অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে, আর তোমাদের কোনো তাড়া নেই তাকে রুমে নেবার, ট্রিটমেন্ট দেবার? ফাজলামো হচ্ছে এসব। শান্ত তখনও সাবলীলভাবে দাঁড়িয়ে আছে অজ্ঞান হওয়া বসের সামনে, পলকও পড়ে না বলার সময়। আমরা তাকে ধরি, তা বস পছন্দ করেন না। এলেনের পাপড়িগুলো সামান্য কাঁপলো, ক্লান্ত ঠোঁটে আলগোছে ঠোঁট টিপে রাখে, মাথাটা নোয়ানো। রোজা আশ্চর্য, হতভাগ। আর ইউ গাইজ ইনসেইন? উনি অজ্ঞান, এই সময় তার কি অপছন্দ তা ভাবা হচ্ছে এখন? দ্রুত ধরে নিয়ে যাও তাকে রুমে। এলেন মাথা নোয়ানো অবস্থাতেই বলল এবারে, আমাদের স্পর্শ অপছন্দ করেন? আপনার তো না ম্যাডাম, আপনি যদি কাইন্ডলি বসকে ধরে ওঠান। রোজা হঠাৎ নড়ে চড়ে ওঠে, কেমন সতর্ক চোখে তিন বডিগার্ডের মুখ দেখে শেষমেশ আদিলের মুখের দিকে তাকালো। সন্দেহ বাড়ল, যা গাঢ় হলো ক্রমশ। কোনো কিছু না ভেবে দ্রুত দু কদম সরে এলো পেছনে। শান্ত এলেন ওদের কিং কর্তব্য বিমূর করে রোজা দ্রুত কদম বাড়ালো সিঁড়ির দিকে। ও পারলে দৌড়াতো, দৌড়ানোটা খারাপ দেখাবে বলে ভদ্রভাবে কেবলই দ্রুত হেঁটে সিঁড়ি বাইছে।
অন্যদিকে শান্ত অবাক না হয়ে পারল না। তাদের ম্যাডাম বেশ বুদ্ধিমতী। দীর্ঘশ্বাস আটকে দৃষ্টি ফেলল নিচে। আদিল ঢুলো ঢুলো ভঙ্গিতে উঠে বসেছে তক্ষুনি। উঠতে গিয়ে তার মাথাটা ঘোরাচ্ছে, ভাষা চোখে দেখা যাচ্ছে দুটো রোজা ছুটে পালাচ্ছে। রান রান রান, আই লাভ ইউ টু, সেসিও। রোজা স্পষ্ট শুনতে পেল ভারী পায়ের ধ্বনি। মুহূর্তেও সচেতন হয়, আঁতকে ওঠে। তার পেছনে ফিরে তাকানোর সাহস করে না। সিঁড়িগুলো শেষ করে করিডোরে পা রাখতেই দেখতে পায় মরিয়ম বেগমকে। ভদ্রমহিলা হৃদের রুমের দরজার সামনে ছিল। হঠাৎ চোখের পলকে দরজা লাগিয়ে ভেতরে চলে গেল। রোজা হতবিহ্বল হয়ে পারল না। এক দমকা হাওয়া এসে ওকে তুলে নেয় শূন্যে। ওকে কোলে তুলে আদিল সামান্য টলছে, টললেও কদম স্থির দৃঢ়। দ্রুত কদমে সিঁড়ি বেয়ে উঠতে চাচ্ছে 3 তলার দিকে। রোজার গলা শুকিয়ে গেছে। ও অসহায় চোখে একবার দেখলো ওর গায়ের চাদরটা যা পড়েছে ফ্লোরে। জোরালো ভাবে নামার চেষ্টা করতেও দ্বিধা হচ্ছে। আদিল দুলছে, যদি ওকে নিয়ে পড়ে কি হবে তখন। কোনো রকমে বলে, নামায়। আদিল শুনল না। খুব মনোযোগের সাথে বেয়ে সোজা এলো 3 তলায়। করিডোর ধরে রুমে প্রবেশ করতে রোজা হড়বড়িয়ে এলো পাথারি নড়ে চড়ে নামলো। 2 কদম পেছালো সতর্ক চোখে চেয়ে। আদিল খোলা দরজার সামনে তখনও ঠায় দাঁড়িয়ে আছে। নেশাগ্রস্ত রক্তলাল এক দৃষ্টিতে দেখছে আপাদমস্তক পুরো রোজাকে। ওই দৃষ্টিতে দৃষ্টি রাখতেই রোজার আত্মা কাঁপে, হাঁটু ভেঙে আসতে চায়। অনুশোচনা হয় ভীষণ। হৃদির আবদারের ম্যাচিং নাইট ড্রেসটা পরাই উচিত হয়নি। ও স্বাভাবিক থাকতে চেয়ে আওড়ায়, সরে দাঁড়ান, হৃদি কাছে আমার যে। আদিল এক মুহূর্ত স্থির থেকে পর মুহূর্তে দ্রুত প্রবেশ করে। দরজাটা শব্দ করে লক করতেই লাফিয়ে ওঠে রোজা। আতঙ্কে ও আরও পেছনে চলে যায়। আদিল অধৈর্য ভঙ্গিতে এগুতে এগুতে খুলল গলার টাই, কোট ফেলল ফ্লোরে। শার্টের বোতাম খুলতে নিলেই রোজা ঘাবড়ে একাকার হয়। দৃষ্টি পড়ে আদিলের রক্তাক্ত গভীর ক্ষতর হাতে। কত বড় পিশাচ! হাতের অমন অবস্থা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ব্যথা অনুভব হয় না নাকি গন্ডারের চামড়া গায়ে? আদিল শার্ট খুলে ফেললো ফ্লোরে। প্যান্টে হাত দিতেই রোজা পাশ কাটাতে চেয়ে প্রায় চিৎকার করে ওঠে। কি করছেন? গল্প। মুহূর্তে সতর্ক হলো রোজা। উত্তরটা এত বড় চেনা লাগলেও মাথা ঘামানোর সময় পেল না। বাম পাশ দিয়ে সাবধানী ভঙ্গিতে যেতে যেতে বলে, একা একা করুন। আদিলের ভাষা ভাষা দৃষ্টি পালাতে চাওয়া রোজাতেই আবদ্ধ। এই গল্পের জন্য 2 জন লাগে রোজা। না, এই মাতালের সাথে কথা বাড়ানো যাবে না। রোজা সুযোগে ঘুরে দৌড়ালো দরজার দিকে। এসে দরজায় হাত ছোঁয়ালো। কম্পিত হাতের লক খুলতে চাইলো, তবে শেষমেশ পারল না। পেছন ফিরে এসে আদিল থাবা দিয়ে ধরলো ওর ফিনফিনে পাতলা নাইটি দ্বারা আবদ্ধ কোমরে। এক হাতে কোমরে পেঁচিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চেপে ধরলো নিজের সুঠাম নগ্ন দেহের সাথে। অনুভব করলো পাতলা শরীরে থরথরে কাঁপুনি। রুমের ধিমি আলোয় রোজাকে ভয়ার্ত বিড়ালের মতো লাগলো। বড় বড় চোখ দুটো কেমন রাঙিয়ে চেয়ে আছে। চোখের কোণ চিকচিক করে জলে। ঠকঠক করে কেঁপে চলেছে লোভনীয় ঠোঁটজোড়া। আদিল দ্রুত বেগে মাথা নুয়ে তেড়ে যেতেই রোজা ধর ফরিয়ে হাত বাড়ালো। চেপে ধরলো তার মুখের কাছে আসা মুখ। দাড়ির খোঁচা লাগলো ওর নরম তালুতে। শখ খেলো যেমন কাঁপলো হাতটা। দ্রুত হাত ছড়িয়ে আনতে চাইলে আদিল ধরে আরও নিজের ঠোঁটের সাথে মিশিয়ে নিল। সামনে ভেজা চুমু খেলো রোজার হাতের তালুতে। রোজা শক্ত করে এক মুহূর্তের জন্য চোখ বুঝতেই এক পাগলা ঝড় সুযোগ বুঝে ওর অস্তিত্বের ওপর থাবা বসিয়ে দিল। উড়িয়ে নিয়ে গেল যেমন। নিজেকে চোখের পলকে আবিষ্কার করলো বিছানায়। আদিলের অমন ভারী শরীরের সমস্ত ওজন ওর উপরে। রোজার প্রায় দম বন্ধ হয়ে এলো। একটা শরীরে এত ওজন কিভাবে হয় মাবুদ? ও দুর্বল হাত দুটো দিয়ে ঠেলে দিতে দিতে হাঁসফাঁস করে বলল, আপনি কি আমায় মেরে ফেলতে চাচ্ছেন? সরুন, উঠুন। আদিল নড়ল না। আরও গাঢ়ভাবে শরীরটা ছেড়ে দিল শীর্ণ নরম সরম দেহের উপর। মাথাটা ঘাড়ে গুজতে চাইলে রোজা ফের কঠিন আপত্তি জানালো। আপত্তির ধার এবারে ধারল না আদিল। ফর্সা মসৃণ ঘাড়ে দ্রুত মুখ ডুবালো। স্বস্তিতে শ্বাস টেনে নিল অনেক। রোজা পানিতে ডুবে যাওয়ার অসহায় নাবিকের মতো হাঁসফাঁস করে উঠল, কাঁপলো থরথর করে। আদিল ঘাড়ে নাক ঠোঁট গুজে খোঁচা দাড়ি দিয়ে ঘষে আওড়ালো, মরবে না, উদ্বে গেলে শ্বাস বন্ধ হতে পারে, তখন না হয় আপনার হাজবেন্ড সিআরপি দিয়ে দিবে। কথাটুকু শেষ করে আদিল মাথা তুলল। রোজার চোখে চেয়ে ঠোঁট ফাঁক করে ইশারা করলো কিভাবে সিপিআর দেবে। রোজা মাথাটা ঘোরালো। 2 হাতে ঠেলতে ঠেলতে রাগিত কণ্ঠে বলল, নিজেকেই দিন ওসব। একটু ডেমো দেখেন, নিজেকে নিজে কিভাবে সিআরপি দেয় দেখি। আই এম এ কুইক লার্নার,
এ গুড স্টুডেন্ট মিসেস আলাদিন। শিখে নেব। আপনি শিখে দেবেন না একবার? রোজা ঘন ঘন শ্বাস ফেলছে, দাঁত কিরমির করে বলে। জোর জবরদস্তি করছেন? আদিল মুখ চলে গেল রোজার কানের কাছটায়। ওখানে এলো পাথারি কিছু উষ্ণ চুমুর ঝড় তুলে বলে, করছি। অসভ্য অমান। রোজা এই ভারী শরীরে নিচ থেকে সরতে একটু মুষড়ে উঠল। আদিল নেশাগ্রস্ত ভঙ্গিতে হাসে মিহিস্বরে, কাঁপে বুক। স্পষ্ট অনুভব করে রোজা শিউরে ওঠে। পর মুহূর্তে তার চোয়ালটা ধরল আদিল। দৃষ্টিতে নিজের মোহাচ্ছন্ন দৃষ্টি মিলিয়ে মুখ ছুঁই ছুঁই করে ভাষা গলায় বলে, অসভ্য আমাকে ভালো লাগছে না, যেহেতু সভ্য করুন, আমি হতে রাজি। রোজা চোখ রাঙালো, দেখলো আদিলের অসচেতন হাবভাব। নেশায় বুধ হওয়া চোখ মুখে চেয়ে দাঁতে দাঁত পিষে নির্বিকার মুখে বলল, আচ্ছা উঠে বসুন, তবে শুনুন আমার কথা। আদিল অস্পষ্ট চোখে কিছুক্ষণ চেয়ে থাকলো। রোজাকে হতবিহ্বল করে ধীরে ধীরে সরে এলো ওর শরীরের উপর থেকে, বসলো পাশেই, বড় বাধ্য। রোজা হতভাগ, ঢোক গিলল। পরনের এলোমেলো নাইটিটা গায়ে ভালোভাবে জড়াতে জড়াতে সতর্ক চোখে চেয়ে বলে, গুড, আর একটু সরে বসুন। আদিল অসন্তুষ্ট ভঙ্গিতে ডান ভ্রু তুলল, তবে কথা শুনল। আরেকটু সরে বসলো। রোজা তৎক্ষণাৎ বিছানা থেকে লাফিয়ে নামলো। জুতোয় পাজোড়া গলিয়ে আদিলের দিকে সতর্ক ভঙ্গিতে চেয়ে থেকে কয়েক কদম পেছালো। দ্রুত ঘুরে ছুটলো দরজার দিকে। নবে হাত রেখেছে সে, মুষড়ে দরজাটা খুলে বেরোবে এমন সময় মনে হলো ঝড় বয়ে গেল সেকেন্ডের জন্য। আদিল হাওয়ার বেগে এসে কোলে তুলে নিল। মৃদু শব্দ করে হাসতে হাসতে নরম বিছানায় ছুড়ল ওর শরীরটা। গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল আবারও, আওড়ালো মুগ্ধ গলায়, আপনার জন্য এমন অসভ্য আদিলের পারফেক্ট, মিসেস মির্জা। রোজা তটস্থ, ভীত সন্ত্রস্ত। জান চলে যাবে এমন ভঙ্গিতে যখন চোখ মুখ শক্ত করে বুজে থাকলো, বুঝলো ওর উপরে থাকা শরীরটা আর নড়ছে না। রোজা চোখ মেলে তাকালো, মাথাটা ঘুরিয়ে তাকাতেই দেখলো আদিলের চোখ বোঝা, সম্ভবত জ্ঞান নেই। রোজা স্বস্তির শ্বাস ফেললো, ধীরে ঠেলে তার উপর থেকে সরালো। জখমিত হাতটা রোজার চোখের সামনে। কাঁচটা আর নেই, ক্ষতর মধ্যে বেরিয়ে এসেছে, তাজা রক্ত বেরিয়েছে সামান্য। ও বিছানা থেকে নেমে সোজা চলে যেতে চাইলো, কিন্তু কেন যেন পারল না। দরজার কাছে এসে পুনরায় ফিরে তাকালো। রক্তাক্ত হাতটাও চোখে লাগছে। দাঁতে দাঁত পিষে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে পুনরায় ফিরে এলো। রুমের চতুর্দিকে তাকালো। টি টেবিলের উপরে মেডিকেল বক্স পড়ে আছে। রোজা ওটা নিল হাতে, এসে বসলো বিছানায়। অসন্তুষ্ট চোখে তাকালো অজ্ঞান হওয়া আদিলের মুখের দিকে। অনিচ্ছুক ভঙ্গিতে এই ঘা পরিষ্কার করলো অ্যান্টিসেপটিক দিয়ে। ক্ষতের ওপর গজ প্যাড দিয়ে ব্যান্ডেজ করে হাঁপ ছাড়লো যেন। মেডিকেল বক্স ওভাবে এলোমেলো ভঙ্গিতে রেখেই পালালো। ওখানে আর এক সেকেন্ড থাকার সাহস সঞ্চয় করতে পারল না। গা ছমছমে নীরবতা বয়ে যাচ্ছে। শান্ত এলেন স্বপন দাঁড়িয়ে আছে সোফার সামনে, আর চোখে দেখছে বসের স্বাভাবিক চোখমুখ। তাদের বস অনেকক্ষণ যাবৎ এক দৃষ্টিতে চেয়ে আছে নিজের ব্যান্ডেজ করা হাতের দিকে। অন্য হাতে ভীষণ অবহেলার সাথে জ্বলন্ত সিগারেট ধরে রেখেছে। এ যাত্রায় সিগারেট ঠোঁটে পিষে বলল গম্ভীর কণ্ঠে, খোঁজ লাগা, লোক লাগা, একটা টাসও যেন না লাগে তালুকদার বাড়ি কারো ওপর। ওরা দ্রুত বলে, ইয়েস বস। ইশারায় ওরা সব বেরিয়ে গেল। গুমটবদ্ধ এই ঘরে শুধু এলোমেলো ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ ভাসল। একজোড়া গাঢ় চোখে দৃষ্টি পড়ে রইল নিজের ব্যান্ডেজ করা হাতটিতেই। অনেকটা সময় পেরুলো, ভাসলো ফিসফিস করে বলা কথাগুলো, তুমি যেদিন থেকে আমায় ভালোবাসবে ওই দিন থেকে পৃথিবীর শ্বাস নেওয়া সবচেয়ে সুখী মানুষ হবে এই আদিল মির্জা। সওদাগর সাহেব, আপনি জানেন কে আছে চৌধুরীর পেছনে এখন? সুবহান চৌধুরী তো চিরতরে চোখ বুজেছে। ওর পোলাপান এখন দুধের শিশু। এমন একটা হাড্ডা লড়াই আপনার সাথে কেমনে লড়তেছে এখনো বোঝেন নাই? আলমগীর সওদাগরের চোখ মুখ মুহূর্তে সচেতন হয়, চকিত তাকায় প্রশ্নোত্তক দৃষ্টিতে। বিপরীতে রেজওয়ান পুকুরের জলের মতো শান্ত, হাতের মদের গ্লাসটা সানন্দে নাড়াতে নাড়াতে বলে, আপনার এক্স মেয়ের জামাই আদিল মির্জা পেছনে। আলমগীর সওদাগরের চোখ মুখ এক মুহূর্তের জন্য তীব্র অবিশ্বাসের ছাপ দেখা গেলেও পর মুহূর্তে তিনি আঁতকে বলেন, কোনোভাবে কি জানতে পারছো? রেওয়াজ ভেতরে বিরক্তই। বুড়োটার এমন বদলা মস্তিষ্কের জন্য, নিজের স্বার্থের জন্য বিরক্তি লুকিয়ে রাখে ভীষণ যত্নের সাথে। খোলামেলা আলোচনা চালিয়ে যায়। আদিমকে ধরছেন না? কি মনে হয় কিছু খুঁজে পাই নাই? ওর তো শুকুনের নাক। ওর বিপক্ষে গিয়ে কেউ আজ পর্যন্ত টিকেছে? আলমগীর সওদাগরের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট।
নাদিমকে তো সোজা অর্ডার, আমার লোকেরা দেয়নি, এখানে অনেকের হাত আছে। আমি ঢুকেছি তাহলে? রেজওয়ান নিজেও কিছুটা বিচলিত, আশ্চর্যও বটে। তা তো আমি বুঝতে পারছি না। ও যদি কিছু খোঁজ না পায় তাহলে হঠাৎ আপনার পিছনে লাগলো কেন? সাথে আইমান মন্ত্রীরও লাগাই দিছে। কোর্টে পিজিটিভিটি কিন্তু ওদের দখলে, এটা কানাকুনিও মনে হয় না পাবেন। আপনার কপালে জুটবে সওদাগর সাহেব। পরিস্থিতি হাতের বাইরে। আদিল যদি আমার ধারণা মতো সত্যি জেনে যায়, ও জানের টুকরো মাইয়ার আক্রমণের পেছনে আপনার আছে, বা পোড়াই খতম। আলমগীর সাহেবের প্রেসার বেড়ে যাচ্ছে বোধহয়, বুকের ওঠানামার গতি অস্বাভাবিক আর দ্রুত। তিনি হাপিতস্য করে ওঠেন। এখন হাত গুটিয়ে বসে থাকা তো যাইব না রেওয়াজ, জানা লাগবে তো কি করবো, বুদ্ধি দাও। আমার কোটি টাকার ইনভেস্টমেন্ট এখানে, ওই কোম্পানি আমার লাগবেই লাগবে। রেওয়াজ গ্লাসে চুমুক বসালো। সিলভার রঙের পাওয়ার গ্লাসে রাখা চোখ দুটো দৃষ্টি গভীর হলো, আওড়ালো। খবর জানলাম বিয়ে করেছে আদিল মির্জা। সাধারণত মনে হইতাছে না, লাভ সাপের ব্যাপার আছে ওখানে। বউরে হেব্বিটাই সিকিউরিটির ভেতরে তো রাখেই, সাথে শ্বশুরবাড়ির ওপরও লোক পাঠাইছিলাম। ওর বডিগার্ড চতুর্দিকে, কিছু বুঝতেছেন? আলমগীর সাহেব খানিকটা অবিশ্বাস্য নিয়েই বললেন, দুদিনের এক মাইয়ার জন্য রিস্ক নিব? আদিল মির্জা, ওরে চেনো তুমি? আমার মাইয়ের তো দিয়েছিলাম ওর সাথে বিয়া, ভাবছিলাম মাইয়ারে দিয়া বাঁধতে পারবো আমার সাথে। রিনার প্রতি যদি ওর বিন্দু মাত্র ইন্টারেস্ট থাকতো তাহলে আমি টাইনা ধরতাম কসম। অথচ এত বছরে একটা বন্ধন থেকে যখন রিনার আনমাল চোখে পলকও ফেলে নাই, হালার পুত আটকানোর কোনো চেষ্টা তো করেই নাই, উল্টা রিনার দ্বিতীয় বিয়েতে আমার জন্য পাঠাইছিল ইটালির সিগারেট। থু। ভদ্রলোকের মুখ তেতো হয়ে এলো, বিড়বিড় করলেন বাকিটা। দেখা যাইব আমার সময়, পরিশ্রম, টাকা সব নষ্ট। রেওয়াজ ভাবুকভাবে মাথা দোলালো, ভীষণ দৃঢ়ভাবে বলল, কাহিনী আছে এখানে সওদাগর সাহেব। আমরা অনুমান সত্য হওয়ার সম্ভাবনা দারুণ। আদিল মির্জার গুরুতর উইকনেস আছে ওর বর্তমান বউয়ের ওপর। সাধারণত বউয়ের হতে পারে, কোনো পর্যায়ে গেলে ওর বউয়ের পাশাপাশি বউয়ের বাপের বাড়ির গার্ডস রাখে, তাও অবলা যেই গার্ডস না, ওরা ডেনের গার্ডস, ওই পার্সোনাল গার্ডস অফ। আলমগীর সাহেবের চোখ তীক্ষ্ণ হয়, থমথমে ওই মুখে চেয়ে রেওয়াজ গলা নামিয়ে বলে ফিসফিস করে, একটা রিস্ক নেবে নাকি সওদাগর সাহেব? হারারে টলাইতে পারলে চৌধুরী সামলানো সহজ হয়ে যাইব। আলমগীর সাহেব ভাবুক, মাথা দুলিয়ে কোনো রকমে আওড়ালেন, সময় দাও আমি ভাবি। রেওয়াজ উঠে দাঁড়ালো। তাহলে আসি, আমাকে জানিও, দেরি করো না কিন্তু। গম্ভীর মুখে শুধু মাথা দোলালেন আলমগীর সাহেব। রেওয়াজ ব্রিফকেস হাতে বেরিয়ে গেল। টি টেবিলের ওপরে রাখা দামি গ্লাসের ভেতরটা মদে ভর্তি ছিল, ওটা ওভাবেই তুলে ছুঁড়ে মারলেন তিনি। গ্লাসটা স্পর্শ করেছে আকাশি রঙের টি টেবিল। মুহূর্তের দুটো মিলেমিশে ভাঙচুরের শব্দ গোটা লিভিং রুমে ভরে গেল। এতে বিন্দুমাত্র কাঁপল না আলমগীর সওদাগরের এপাশে দাঁড়ানো নৈবদ্য শরীর, পড়ল না চোখের পাপড়ি। ওর গম্ভীর মুখ একই রকম রইল বসের তীব্র ক্রোধের সামনে। আলমগীর সাহেব রেগে মেগে অস্থির ভঙ্গিতে পায়চারি করে যাচ্ছেন, কণ্ঠ থেকে ঝরে পড়ছে আগুনের ফুলকি। একটা অবাধ্য পয়দা করেছি, কাজের কাজ কিচ্ছু হয় না। কত টাকা খরচ করেছি ওই অজাতক মাইয়ার পেছনে, হ্যাঁ? ওর আইডিয়া আছে, কত টাকা ইনভেস্টমেন্ট ওখানে যুক্ত। ও এখন প্রেমের ভণ্ডামি দেখায় আমারে। ওর মায়ের মতন ওরও আমি মাটির তলে গাইরা ফেলবো। বান্দির বাচ্চা চেনো আমার? বারবার করে বলেছি আজকে ওর থাকা লাগবে, কোটি কোটি টাকা সম্পত্তি। ওই বান্দির পুতেরা তো এক কানাও ছাড়তে নারাজ। আমি এতগুলো বছর অপেক্ষা করেছি কি খালি থালা হাতে ফেরার জন্য? আলমগীর সাহেব থমকালেন, হুঙ্কার তুলে আদেশ ছুড়লেন ননৈবদের, লাগলে ওর হাত পা বাইন্ধা আমার কাছে নিয়ে আয়। আমার শত্রু আমার জানের পেছনে লাগা কুত্তার জন্য কাঁদে, আমার বিপক্ষে যায়, অবাধ্য হয়, ওরা আমি মেরে ফেলবো। নৈবদ্য বাধ্যভাবে মাথা দুলায়। ওর পাশে দাঁড়ানো শাহাদাত সামান্য অসন্তুষ্ট হয়। বছর নৈবদ্যকে অতিমাত্রায় লাই দিচ্ছে, যা ওর পছন্দ হচ্ছে না। বডিগার্ডদের মধ্যে শাহাদাত আলমগীর সওদাগরের কাছে নিজের পালিত, নৈবদ্য আউটসাইডার। একটা আউটসাইডারকে এত ভরসা করা কি ঠিক?
পর মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলল। ভরসা করবে নাই বা কেন? সেবার নৈবদ্ধ নিজের বুক পেতে গুলি খেয়েছিল আলমগীর সওদাগরের জন্য। এরপর থেকেই অন্ধবিশ্বাস করেন আলমগীর সওদাগর, অথচ শাহাদাত পারে না কেন যেন পুরোপুরি বিশ্বাস করতে। একটা খচখচে সন্দেহ থেকে যায়। আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘের মতো ধোঁয়াটে সেই স্মৃতি, আবছা আবছা তবে সুখের চাদরে জড়ানো, তুলোর মতো নরম। বিশাল লিভিং রুমের সোফায় খুব সুন্দরী একজন নারী বসে আছেন, পরনে সিল্কের দামি শাড়ি, কালো ভীষণ বড় চুলগুলোতে পরিপাটি এক খোপা করা। কি সুন্দর সেই নারীর চোখ মুখ গায়ের রং, হাসলে মনে হয় পদ্ম ফুল ফুটেছে। নিপুণ দৃষ্টিতে চেয়ে যখন কথা বলল, কি নরম শোনালো, মন চাইলো শুনে যেতে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।